তো আমার প্রিয় ক্লাস 9-এর ব্যাচ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের 29 নভেম্বর 2020 রবিবার সন্ধ্যা 6:15 আমাদের আলোর প্রতিফলন যে অধ্যায়টা, সেই অধ্যায়টার যে ক্লাসটা, সেই ক্লাসটা নিয়ে তোমাদের সবার উদ্দেশ্য করে বলছি যে আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবার সুস্থ আছে বলে আমার বিশ্বাস। এবং যতটুকু পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, তোমাদের সাথে যোগাযোগটা রেখেছি, তোমাদেরকে জানিয়েছি যে আমরা আসলে কিভাবে পড়বো, এবং প্রতিদিন তোমাদের সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করি এবং তোমাদের অনেকেই আমার সাথে যোগাযোগ করো। সেই প্রেক্ষিতে আমি একটু তোমাদের সবাইকে অনুরোধ করব। হ্যাঁ নদী, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, একটু অপেক্ষা করে নিচ্ছি, সবাই একটু আসুক। সবাই আসলে ইনশাল্লাহ আমরা স্টার্ট করব। আমি ভালো আছি। শাহরিয়া, নিশাত তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। নিশাত তাসনিম, তুমি মনে হয় আমাকে একটা প্রশ্ন করেছিলে ওই যে ইসের ব্যাপারে, তরঙ্গ এবং শব্দের মধ্যে কিছু বিষয়। আমি শিওর যে তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা আমি করেছি সেখানে একটা ছোট বাধা বিপত্তি আমি টের পাচ্ছি। নাম্বার 1, বাধা বিপত্তিগুলো কেমন তোমাদের সাথে আমি শেয়ার করি। গুগল ফর্মে পরীক্ষা দেওয়ার মানে পৃথিবীর সব কিছুরই একটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো সারাফ কেমন আছো? তোরা, ওয়ালাইকুম সালাম। তোরা, মায়া কেমন আছো? তান্নি, আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পরীক্ষার সময় গুগল ফর্মে আমি যখন প্রশ্নটা টাইপ করি তখন মনের মতন করে সব টাইপ করতে পারি না। যেমন ধরো আমরা যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা লিখব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অথবা আমি যদি লিখি যে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, গুগল ফর্মে এই জিনিসগুলোকে লেখা যায় না, এভাবে লেখা যায় না, সব এক কেসে আসে। মানে সব হচ্ছে, আমি যদি অ্যালুমিনিয়াম সালফেট লিখতে চাই তাহলে এরকম আসবে Al2SO4 এরকম আসে। সুতরাং কিছুটা যন্ত্রণা আমি টের পাচ্ছি। আর গত ক্লাসের পরীক্ষার যে প্রশ্ন সেখানে কিছু ভুল ছিল, যে ভুলগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই হয়তো আমাকে জানিয়েছো এবং তোমরা টের পাচ্ছিলা যে কেন ভুল হয়েছে। ওই যে একটা অঙ্ক ছিল না যে মেসি এবং সুয়ারেজের অঙ্ক, এটা খুবই দুঃখিত, আমি আসলে নামটা বিভ্রাট হয়ে গেছে। সেটা হচ্ছে তোমরা একটু শোনো নামটা কেমন বিভ্রাট হয়েছে। আমি দিয়েছিলাম যে পানির নিচে মেসি আর হচ্ছে সুয়ারেজ আর নেইমার। আমি বলেছিলাম যে পানির নিচে হচ্ছে মেসি আর একটা নেইমার, আর উপরে দাঁড়ায় আছে সুয়ারেজ। ধরো তো পানির নিচে মেসি আর নেইমার, মেসির উৎপন্ন শব্দটা নেইমার শুনতে পায় 0.1 সেকেন্ড পরে। তো স্বভাবতই সুয়ারেজ হচ্ছে পানির উপরে দাঁড়াইয়া, তো মেসির উৎপাদিত শব্দ তো সুয়ারেজ পানির উপর থেকে শুনতেই পারবে না। তা আমার প্রশ্নটা দেওয়া উচিত ছিল যে মেসি আর নেইমারের মধ্যে দূরত্ব কত। কিন্তু আসলে আমি প্রশ্নটা ভুলে এটা হয়ে গেছে। হ্যাঁ মালিহা, আমি ভালো আছি। একটু অপেক্ষা করে নিচ্ছি, এখানে মোটামুটি সবাই যদি যুক্ত হয় তখন। হ্যাঁ পৃথা, ওয়ালাইকুম আসসালাম। পৃথা, ঐশী, ওয়ালাইকুম সালাম। রাজিন, আমি ভালো আছি। সাফা মারওয়া, তুমি সবাইকে সালাম দিয়েছো, থ্যাংক ইউ। আমি রোদেলা, আমি একটু করে বলে নিচ্ছি কি কি আমি বলতে চাচ্ছিলাম। এটা আসলে মেসির সাথে নেইমারের দূরত্ব হবে, মেসির সাথে সুয়ারেজ বা নেইমার থেকে সুয়ারেজের দূরত্বটা, প্রশ্নটা ভুল। আসলে উত্তর ছিল যে মেসি থেকে নেইমারের দূরত্ব। হ্যাঁ, আর এই জাতীয় কিছু সহজ জিনিস নিয়ে মনে করো যে আমার মনে হয়েছে যে তোমাদের ভিতরে একটা কনফিউশন আছে, এই কনফিউশন নিয়ে আমি একটা পোস্ট দিয়ে দিব। হ্যাঁ, তোমরা এটা নিয়ে দুশ্চিন্তা করবা না। আতকিয়া তাসিন, Messi will not, I mean Suarez will not hear the sound of Messi because Messi is underwater. So Messi is producing the sound underwater, but Suarez is standing on the air medium. So as the sound is going on in the underwater, so that is why that the sound, that medium won't go through in a different medium from water to air. And that is why Suarez will not hear properly, but Neymar will hear because these two are submerged under the water. Okay.
থ্যাংক ইউ ফাইজা, থ্যাংক ইউ ফাইজা। তোমাদের কোনো প্রবলেম হয়েছে পরীক্ষা দিতে গিয়ে? সাদ, সাদ আজকে আমি এটা করাবো, মানে বেসিকটা আজকে শেষ করাবো এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ম্যাথ করাবো এবং তারপরের ক্লাসে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের বোর্ডের কি ধরনের প্রশ্ন আসে সেটা করাবো। সুতরাং এখানে প্রশ্নটা হচ্ছে আমি চেষ্টা করব তোমাদেরকে নদী নদী এখানে কেন থাকে না তার কারণটা হচ্ছে তুমি যে প্রশ্ন করেছো যে আমাদের গ্রুপে মেম্বার অনেক বেশি কিন্তু লাইভে থাকে না, কারণ হচ্ছে যারা থাকে না তুমি 100% মনে রাখবা 3টা কারণে থাকে না। আইদার গ্রামের অনেক জায়গায় ভালো নেট পাওয়া যায় না, তো ওরা হচ্ছে পরে দেখে সন্ধ্যার সময়, যেহেতু তোমাদের অনেকের নিজস্ব মোবাইল ফোন নাই, সো বাবা মায়ের ভাইয়ের মোবাইল ফোন থেকে দেখে, এই জন্য সামটাইমস ওরা একটা টাইম প্রেজেন্ট থাকতে পারে না। এটা আমি বুঝি, কারণ আমার কাছে ইনফরমেশনটা আসে। কেমনে আসে এটা তোমরা একটু ধারণা করে নিও। দ্বিতীয়ত হচ্ছে যে এই নেটওয়ার্কিংয়ের প্রবলেমের কারণে অনেকে চাইলেও এই সময়টাতে থাকে না, তারা পরে দেখে না, এটা আমাকে জানায়। সো এই কারণে এই পুরো বিষয়টাকে আমি, আর কিছু স্টুডেন্ট আছে এখানে 3 নাম্বার যে কজ, তারা হয়তোবা তাদের আইডি ডিঅ্যাক্টিভেট হয়েছে অথবা তাদের আইডিটা চেঞ্জ হয়েছে, যেটা আমাকে ওরা জানায়। সো এই কারণে নাম্বারটা ঠিক থাকে, বাট এখানে ইউজুয়াল স্টুডেন্টের সংখ্যাটা এরকমই। সো সুরমা, ওকে সাকিব আহমেদ, সমস্যা নাই। সো আমি আগেই তোমাদেরকে বলিনি, আমরা আজকে যে অধ্যায়টা পড়া স্টার্ট করেছি বা তোমরা জানো, এটার নাম আলোর প্রতিফলন, এবং আমি 100% শিওর যে এই অধ্যায় পড়ে তোমাদের অনেক মজা লাগবে। কারণ আলো নিয়ে পড়াইলে বা আলো নিয়ে পড়ালেখার যে ধরনটা, সেটা আমরা যে গত 7টা অধ্যায় পড়েছি সেখানে যেমন অনেক ধরনের ম্যাথ ছিল, এই সূত্র ওই সূত্র, বিভিন্ন ধরনের সূত্র, বিভিন্ন ধরনের ডেটা, এখানে কিন্তু এত ধরনের ডেটা নাই। এই অধ্যায়টাতে একদম সিম্পল ম্যাথগুলো আছে, যেগুলো একটু শান্তি মতন বুঝা অঙ্ক করলে পারবা। সো আই হোপ তোমাদের আজকে আমি উদ্দেশ্য করে বলি, হ্যাঁ রাশেদা বেগম আইডি থেকে, আই উইল ডেফিনেটলি স্টার্ট, আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দ্য পিপল দোজ আর কামিং রাইট নাও। পায়েল, সাফাত প্রণয় আইডি থেকে, পায়েল তুমি ওই যে কি যেন তরঙ্গের এবং শব্দের যে ম্যাথগুলা তোমাদের অনেক ফ্রেন্ডরাই করেছে এবং দিয়েছে, আমি এখন চিন্তা করেছি এই ম্যাথগুলা নিজে হাতে লিখে আমি তোমাদেরকে পোস্ট করে দিব, যেটা আজকে করতে পারিনি। ইনশাল্লাহ তোমরা কালকে যে 6টা অঙ্ক আমি দিয়েছি, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি কি দিয়েছি। অনুধাবনমূলক প্রশ্ন আর 6টা ম্যাথ। তো 6টা ম্যাথ যেগুলো তোমাদের অনেকের কাছে মনে হইতেছে যে এত ডিফারেন্ট বা এটা কেমনে করতে হবে, আমি এটা করে তোমাদেরকে আপলোড করে দিব। সো ডোন্ট ওয়ারি। এবং এখন থেকে আমি যে ম্যাথগুলো তোমাদেরকে দিব, সেই ম্যাথগুলোর অ্যান্সার আমি নিজেই তোমাদের দিব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমি ভাবছিলাম এটা আগে, কিন্তু আমি দেখলাম যে আমার অনেক স্টুডেন্ট অলরেডি এটাকে সলভ করে দেয়, তাই আর আমি দিচ্ছি না, কিন্তু তোমাদের ভিতরে কনফিউশনটা থেকেই যাচ্ছে। সো আই উইল ডেফিনেটলি আপলোড, ডোন্ট ওয়ারি। ফাহিম তানজিম আদিত, আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ মায়া সুবর্ণ, তুমি সুন্দর বলেছো, এটা অনেক সহজ চিত্র। সো এখানে এখানে আচ্ছা, শব্দের কম্পাঙ্কের চিত্রের অঙ্ক, নূরজাহান সেলিনা, এটা আমি করাই দিছি। তুমি আমার যে ইউটিউবে আপলোড করা ভিডিও আছে না, চ্যাপ্টার 7-এর ম্যাথের যে সলিউশনটা, ওইখানে দেখো আমি করাইছি। এইবার চলো আজকে তোমাদেরকে আমি প্রথমে যেটা শুরু করি সেটা হচ্ছে, থ্যাংক ইউ আনসারি নুরুল হুদা আইডি, ইত্তিকা উজরাত, ওয়ালাইকুম সালাম। সুরমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি তো বরাবরের মতো সবগুলো ম্যাথ করে এবং গ্রুপে পোস্ট করো। চলো এই প্রশ্নটার তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা হয়তোবা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না যে এই অধ্যায়ের শুরুতেই এই চিত্রটা আছে না, যেটা আমি এখানে আঁকাইছি, মানে আঁকানোর চেষ্টা করছি, এখানে একটু অন্যরকম ভাবে আঁকাইছে, মানে একটু কালার শেমটা দিছে।
এই চিত্রটা দেখে তোমাদের ভিতরে কি চিন্তা বা এই দৃশ্যটা তোমাদের কি বোঝাইছে? এটা কি আসলে একটা আবার চিন্তা করো যে উপরে কি এগুলা, আর নিচে এই লাইনটুকু কি, আর এটা দিয়ে কি বোঝায়? আমরা আসলে কি পড়তে যাচ্ছি? আমরা তরঙ্গ পড়তে যাচ্ছি। তো তরঙ্গ পড়তে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে কতটুকু জায়গায় আমাদের চোখ আমাদেরকে দেখতে সহায়তা করে। যেমন ধরো উপরে এটা তরঙ্গ দৈর্ঘ্যের একটা লিমিট দেওয়া আছে, যেই তরঙ্গ দৈর্ঘ্যের লিমিটটা 10⁴ গুণ করে বাড়ছে। খেয়াল করো 5 মিনিট, হ্যাঁ, এটা 10⁻⁻14। সো 10⁻⁻14 তুমি যদি এটার সাথে 10,000 গুণ করো, 10,000, বুঝো প্লিজ, হ্যাঁ, 10,000 গুণ করো, তাহলে কি হবে? প্রতি ক্ষেত্রে এটা হচ্ছে 10⁻⁻14 ইন্টু 10⁴। সহজ সায়েন্টিফিক নোটেশন। তাহলে 10-এর ভ্যালু যখন 1 হয়ে যায় তখন আমরা কি করি? 10⁻⁻14 প্লাস 4, তার মানে 10⁻⁻10। তার মানে তোমরা এখানে যা দেখতে পাচ্ছ এক একটা ভ্যালুর মধ্যে 10,000 গুণ বা 10,000 ডিফারেন্স আছে। 10,000 এখান থেকে এখানে 10,000 ডিফারেন্স আছে প্রতিটাতে। সো 10,000 ডিফারেন্স আছে, তার মানে এখান থেকে এখানে ডিফারেন্সটা এখান থেকে এখানে ডিফারেন্সের অর্ধেক। সো আমি যদি চিন্তা করি, আমি যেই লাইনটুকুকে বইটাতে দেখাইছে, যে লাইনটুকুতে আমরা আসি, এতটুকু হচ্ছে যে লাইটগুলা বা যে রঙগুলা আমরা দেখি। তোমরা সবসময় মনে রাখবা এই তরঙ্গ দৈর্ঘ্যের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা যখন বাম দিকে যায় তখন এটা কমে, আর এটা যখন ডান দিকে যায় তখন এটা বাড়ে। সুতরাং বাম দিকে যাচ্ছে কমতেছে, ডান দিকে যাচ্ছে বাড়তেছে। একটু খেয়াল করো, হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো। সো 10,000 টাইমস করে যেহেতু ডিফারেন্স আছে, এই যে মাঝখানের যতটুকু আমরা দেখতে পাই বলে বলছি, তুমি দেখো এইটা হচ্ছে রেড, এই লাইনটুকু, আর এইটা হচ্ছে ভায়োলেট, মানে কি বেগুনি। সুতরাং সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখের আমরা যে দেখতে পাই, এখান থেকে এই পাশে আমরা দেখি না, এখান থেকে এই পাশে আমরা দেখি না। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, আলো তো একটা তরঙ্গ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হইলে আমরা দেখি, এটা যদি প্রশ্ন হয় তাহলে 100% মাথায় রাখবা, তোমরা একটা রেঞ্জ বলে দিবা। রেঞ্জটা কি জানো? তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে 214 নম্বর পেজে যদি দেখো, তোমরা মাথায় রাখবা এই রেঞ্জটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত, এতটুকু হচ্ছে রেঞ্জ। এর মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলে আমরা এটাকে দেখি। এখন তরঙ্গ দৈর্ঘ্য কি? তাহলে তোমরা এই যে কয়দিন আগে যে তরঙ্গ এবং শব্দ চ্যাপ্টারটা পড়ছো, তো ওই চ্যাপ্টার ভালো মতন বুঝলে এখন আমরা প্রতিফলন বুঝবো। এখন যদি এই চ্যাপ্টার পড়তে এসে একটা স্টুডেন্টের চিন্তা হয় স্যার তরঙ্গ দৈর্ঘ্য জানি কি, তাইলে কিন্তু ফিজিক্স পড়া হবে না। তাহলে 400 ন্যানোমিটার মানে হইল, এই 400 ন্যানোমিটার মানে 400 ইন্টু 1 ন্যানোমিটার মানে কত? 10⁻⁻9 মিটার। তাহলে এই 400 মানে কি? 4-এর পরে 2টা শূন্য আছে, তার মানে এটা হচ্ছে 4 ইন্টু 10 স্কোয়ার মানে 400, 100 ইন্টু 4 মানে 400 ইন্টু 10⁻⁻9। আমি একটু ভাইঙা দেখাচ্ছি তোমাদের, হয়তো তোমরা এটাও জানো, আই হোপ তোমরা জানো। তাহলে এই 10⁻2 আর -9 যদি আমরা এক করি তাহলে কি হবে? 4 ইন্টু 10⁻⁻7 মিটার। তাহলে এই যে 10⁻⁻7 এর চেয়ে একটু, মানে 4 ইন্টু 10⁻⁻7, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে 0.1234564, এই যে এত মিটার। এইটা হচ্ছে এইটা,
এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি মিনিমাম হয় তাহলে আমরা এটাকে দেখব এবং সবচেয়ে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটার নাম হচ্ছে বেগুনি, যেটাকে আমরা অ্যাটলিস্ট দেখি। এই কারণে এটার নামকরণ হয়েছে ভাইভ গিয়ার, VIBGYOR। তোমরা কি নাম শুনছো এটার? অবশ্যই শুনছো আই থিঙ্ক, ভাইভ গিয়ার। তো ভাইভ মানে কি, ভি দিয়ে কি হয় এটা তোমাদের একটু জানানো দরকার। এটা মন থাকবে না? এটা অ্যাটলিস্ট তোমাদের প্রাথমিক জ্ঞান, এটা তোমাদের মন থাকবে। এই ভাইভ গিয়ার হচ্ছে, এটা কিভাবে আসছে, R ফর রেড, O ফর অরেঞ্জ, Y ফর ইয়েলো, আচ্ছা G ফর গ্রিন, তাই না, B ফর ব্লু, এই যে I ফর ইন্ডিগো, হ্যাঁ এটা মনে রাখবা, শব্দটা হচ্ছে ইন্ডিগো, আর এই V ফর ভায়োলেট। সো আই হোপ তোমরা এগুলো জানো। সো এখন প্রশ্ন হচ্ছে, তোফাজ্জল স্যার আমি সংবেদনশীলতাটা বলছি। সংবেদনশীলতা মানে হচ্ছে, মানে আমাদের চোখ যেটা, চোখটা তো হচ্ছে গিয়ে দুই ধরনের সেল দিয়ে তৈরি। এখন এটার উত্তর দিতে গেলে আরেকটু বিস্তারিত ভিতরে ঢুকতে হবে আমার, যদি আপনি প্রশ্ন করেছেন। চোখের মধ্যে দুই ধরনের সেল আছে, রড সেল, হ্যাঁ এটার নাম হচ্ছে রড সেল, আরেকটার নাম হচ্ছে কোন সেল। তো আমরা যখন চোখ পড়াই, হিউম্যান আই, এটার স্ট্রাকচার পড়ে, তা আমাদের চোখের মধ্যে প্রত্যেকটা সেলে কিছু প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন। সো এই প্রোটিনগুলোর নাম হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন, অ্যাক্টিন ও মায়োসিন। এই প্রোটিনগুলা বৈশিষ্ট্য হচ্ছে ও নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের প্রতি সংবেদনশীল, মানে হচ্ছে ওই তরঙ্গ দৈর্ঘ্য যদি চোখের লেন্সে প্রবেশ করে, লেন্স দিয়ে যদি কর্নিয়াতে যায়, তখন সে দৃশ্যটাকে আমাদের চোখের যে নার্ভ, অপটিক নার্ভ, সেই নার্ভটা সেন্সিটাইজ করে, তখন আমরা দেখতে পাই। যেমন মনে করেন আপনাদের বাসায় যদি থাকে স্যার, টিভির রিমোট থাকে, তো রিমোটের একদম মানে মাথাটার মধ্যে দেখলে দেখা যাবে না একটা রেড কালার জ্বলতেছে, কিন্তু আপনি যখন টিভিটার দিকে তাকে মনে করেন অন অফ ক্লিক করেন, তখন এখান দিয়ে যে একটা আলো যায়, এটা কিন্তু স্যার খালি চোখে দেখা যায় না, কারণ এটার তরঙ্গ দৈর্ঘ্য এই যে এটার কাছ বেশি, 10⁻⁻² এর কাছাকাছি। এই কারণে টিভির রিমোটের লাইট, যেটাকে আমরা ইনফ্রারেড বলি, ওইটা আমরা দেখি না। সুতরাং চোখের যে নির্দিষ্ট তরঙ্গের প্রতি সাড়া দেওয়ার যে প্রবণতা, এটার নাম সংবেদনশীলতা, ইংলিশে বলা হয় সেন্সিটিভিটি। তাহলে এই কালারগুলো আমাদের মনে রাখতে হবে এবং এই কালারগুলো ফিক্স, এই ভাইভ গিয়ার বলতে হবে এভাবে। তার মানে আমরা যতটুকু রং দেখতে পাই তার মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনির, মানে বেগুনি, নীল মানে আসমানি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল, এবং একটা পর্যায়ে লাল বেশি হয়ে গেলে আমরা আর এটাকে দেখি না। যখন লাল বেশি হয়ে যায় তখন আমরা এটাকে বলি অবলোহিত, আমরা বলি অবলোহিত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের চোখের যে দুই ধরনের সেলের প্রতি যে সাড়া দেওয়ার প্রবণতা, দিস ইজ কল সংবেদনশীলতা। তার মানে এই যে অংশটুকু আমরা দেখি, তো এই অংশটুকুর পরে তোমরা দেখো আমরা যে দেখি না, তার মানে এটা বেগুনি। তো বেগুনির এই পাশে আসলে কি হবে, আলট্রা ভায়োলেট, অতি বেগুনি, সেটাও আমরা দেখি না। তার মানে আমি যদি আরো কমের দিকে যাই, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য আরো কমতেছে, এদিকে কমে আর ওইদিকে বাড়ে, তো এদিকে যদি কমে তাহলে এটা কি হবো, অতি বেগুনি। তখন আসে বেগুনির আগেরটা অতি বেগুনি, তাহলে এটার নাম হচ্ছে আলট্রা ভায়োলেট। এরপরে যদি আরো কমের দিকে যাই, দেখো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে 10⁻⁻10, এটা অ্যাবসলিউটলি এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য, এক্স রে, আলফা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻10 মিটার।
এবং এইটা আমরা খালি চোখে দেখবই না, সম্ভব না আমাদের দেখা। আমাদের চোখের সেই সংবেদনশীলতা নাই। আরও যদি কমে যায় 10⁻⁻14 মিটারে যাই, তাইলে আমরা পাবো হচ্ছে গামা রশ্মি, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং এটা তো দেখা যায়ই না। আমি যদি উপরে উঠতে থাকি, মানে আমরা লাল পর্যন্ত দেখি, তো লালের পরেরটা কি? বড় লাল, যেহেতু আমরা এটা ডান দিকে যাচ্ছি বাড়তেছে, তাহলে যদি বড় লাল হয় তাহলে এটার ইংলিশ হচ্ছে ইনফ্রারেড, মানে ইনফ্রারেড, রেড মানে লাল, লালের শুদ্ধ বাংলা হচ্ছে লোহিত, তখন আমরা ইনফ্রাকে বলি অবলোহিত। সুতরাং অবলোহিত আমরা এটা দেখতেই পাই না, অবলোহিত আমাদের দেখাই সম্ভব না। আরও যদি উপরের দিকে যাই, পজিটিভের দিকে, যেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 100 মিটার, ভাবা যায় 100 মিটার একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা তরঙ্গ এইরকম, মনে করো যে এই রকম, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100 মিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের নাম মাইক্রোওয়েভ, নামই মাইক্রোওয়েভ, ক্ষুদ্র তরঙ্গ। ইংলিশটা কি? ইংলিশ হচ্ছে মাইক্রোওয়েভ, যেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10⁻² মিটার। তার মানে তুমি যদি আরো দূরে যাও, তোমরা যদি আরেকটু দূরে যাও, আচ্ছা এখানে তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো যে সিসিডি কি। তোমাদের একটু মাথায় রাখতে হবে, সিসিডি হচ্ছে চার্জড, হ্যাঁ এই শব্দটা তোমাদের বইয়ের কোথাও না কোথাও আছে আই থিঙ্ক, হ্যাঁ। সিসিডি দিয়ে তোমরা অনেকে, এই যে অরোরা ওপো ফাইজা আইডি থেকে তুমি জানতে চেয়েছো সিসিডি, হয়তো তুমি উত্তর দিয়েছো সিসিডি হচ্ছে চার্জ কাপলড, COUPLED ডিভাইস। হ্যাঁ, এই চার্জ কাপল ডিভাইসটা কেমন, মানে এটার তো অবশ্য যদি ইলেকট্রনিক্সের পড়া, কিন্তু আমি তোমাদের একটু বলে রাখি, এই সিসিডিগুলো থাকে ওই যে সকল তরঙ্গ দৈর্ঘ্য পাস হয়, মনে করো রিমোটের মধ্যে থাকে, যে রিমোটের কথা আমি একটু আগে বলেছি। তো আমরা এটাকে কি বলি? টিভির এই রিমোটটাকে রিমোট কন্ট্রোল, তাই বলি না? এই রিমোট মানে হচ্ছে দূরে, সুতরাং দূর থেকে যদি কোনো কিছুকে কন্ট্রোল করা যায় তাহলে এটার নাম হচ্ছে রিমোট কন্ট্রোল। রিমোট মানে দূরবর্তী। সুতরাং মাইক্রোওয়েভ আরও বড় যদি করা যায়, আরও বড়, মনে করো যে 10⁻10 মিটার, এত বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও ওয়েভের, রেডিও তরঙ্গ। আরও আছে বড়, আরও আছে কম, এগুলো তোমাদের জানার মধ্যে। সুতরাং যতটুকু পর্যন্ত আমরা দেখি আর যতটুকু পর্যন্ত আমরা দেখি না, এটার কমেও দেখি না, এটার বেশিতেও দেখি না, তার মানে আমরা এই রেঞ্জটুকুর মধ্যে আছি, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। বোঝা গেল? হ্যাঁ, আসলে এখানে আমার একটু ভুল হয়েছে। আমি যে মিস্টেকটা করেছি সেটা হচ্ছে মাইক্রোওয়েভের ক্ষেত্রে এটা আসলে মাইনাস হবে, আমার এখানে খেয়াল ছিল না এখানে মাইনাসটা, এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে 10⁻²। আমার ভুল হয়েছে। ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত, আর মাইক্রোওয়েভ হচ্ছে তারপরে, ইউ আর রাইট। ইনফ্রারেড হচ্ছে এই ধরো 10⁻⁻4 এর মধ্যে বা 10⁻5 এর মধ্যে। তো এখান থেকে আমি আরেকটু গেলে ধরো 1000 গুণ হলে 10⁻2 হবে, 10⁻2 10,000 গুণ হচ্ছে 10 স্কোয়ার, রাইট? মাইক্রোওয়েভের ক্ষেত্রে 10⁻2 হবে। আই এম সরি ফর দ্যাট। ওকে, এবার প্রশ্ন হচ্ছে ফাইজা, থ্যাংক ইউ নদী, কিন্তু ফাইজা এখানে তো আমার নেটে কোনো প্রবলেম থাকার কথা না, আই হোপ। এনা থ্যাংক ইউ, যে আরও বড় করলে রেডিও ওয়েভ হবে। তাহমিদ বিন আজাদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। রেডিও ওয়েভ, থ্যাংক ইউ। সাদ, তুমি অসংখ্য সুন্দর একটা কথা বলেছো যে তরঙ্গ যদি দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয় সেটা আলট্রাভায়োলেট, রাইট? থ্যাংক ইউ। আচ্ছা মনিরুল ইসলাম আইডি থেকে, মায়া থ্যাংক ইউ, তুমি বুঝতে পেরেছো। আতকিয়া তাহসিন, but sir wave has refraction character. Definitely wave has refraction character, but in some cases when we discuss about light
we just think it has two type of character, either it is particle or it is wave. So as we are discussing about wave, so we must think right now that light will be characterized as a wave. Okay, থ্যাংক ইউ আফসানা মিমাইডি থেকে পায়েল সাবাস। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে স্পেকট্রাম কি। স্পেকট্রাম তোমাকে আমি একটু বোঝাই, এটা এক শব্দ, তুমি একটু শর্ট করে একটু তোমার মাথায় রাখবা। স্পেকট্রাম মানে বর্ণালী, এটা খুবই সহজ একটা শব্দ এবং চমৎকার একটা জিনিস। স্পেকট্রাম এটার বাংলা হচ্ছে বর্ণালী, মানে এক শব্দের বাংলায়। আর যদি আমি আরেকটু বুঝাই বলি, যেখানে অনেকগুলা রং একসাথে থাকে। তো আমরা কি দেখি, যখন রংধনু দেখার সুযোগ হয় আমাদের কারো, বৃষ্টির পরে সূর্য উঠলে আমরা যে রংধনুটা দেখি, সেখানে কি দেখি, সেখানে দেখি এরকম হচ্ছে, এরকম একটা দিগন্ত জুড়ে এরকম একটা কালার হয়েছে। তো মনে করো যে এখানে লাল, এখানে নীল, এখানে হলুদ, সবুজ, বেগুনি, এরকম এরকম লাল কালার দেখা যায়। সো অ্যাজ দেয়ার আর লট অফ কালার্স টুগেদার, যেহেতু এখানে অনেকগুলো রং একসাথে, তখন আমরা এটাকে বর্ণালী বলি। সো বর্ণালী মানে অনেকগুলো রঙের সমাহার। দিস ইজ কল্ড স্পেকট্রাম। ওকে, আই হোপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আই থিঙ্ক তোরা, থ্যাংক ইউ, ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন এই অংশটুকু যখন তোমরা পড়ে ফেলবা, বা তোমাদের যখন এটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এই পার্টটুকু 213 নম্বর পৃষ্ঠা, তখন আমার মনে হয় যে 213 নম্বর এবং 14 নম্বর পৃষ্ঠার মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট পড়া আছে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। সো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাবা। যদি থাকে তাহলে ধরে নিবা যে তোমাদের আরেকবার পড়তে হবে। আমার ডিসকাশনে বা আমার বুঝিয়ে দেওয়ার মধ্যে কোনো গ্যাপ আমি রাখি নাই। ওকে, এখন আরও একটা ব্যাপার হচ্ছে, তোমাদের এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। এটাও হয়তো তোমরা জানো, মনে করো যে আলো পড়ে একটা মাধ্যমে পড়ে, তো যে মাধ্যমে আলোটা পড়তেছে এখানে কিন্তু অনেকগুলা কোণ তৈরি হইতে পারে। যেমন কি, তুমি যদি একটা অভিলম্ব আঁকাও, ধরো অভিলম্ব, এই অভিলম্বের উপরে আলো কেবলমাত্র 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই পড়তে পারে, এর বেশি কোনো পড়তে পারবে না, সম্ভব না। কেন? কারণ এটা যদি অভিলম্ব হয়, আলো যদি ঠিক অভিলম্বের গা ঘেঁষে পড়ে, তাইলে কোণ হবে 0 ডিগ্রি। আর আলো যদি একদম মনে করো ফ্ল্যাট হয়ে পড়ে, তাইলে হবে 90 ডিগ্রি। তার মানে এই কোণের মধ্যে যে কোনো মাধ্যমে আলো পড়তে হবে। তুমি এদিক দিয়ে ধরো, এটা তো আর স্থূল কোণ হবে না, তার মানে ওইটা তখন অভিলম্বের সাথে কোণই হবে। একটা জিনিস মাথায় রাখবা অলওয়েজ, যে মনে করো এই যে এখানে অভিলম্বটা আছে, এখন তুমি কি বললা যে স্যার আলো তো ধরেন এই পাশে 30 ডিগ্রি করে পড়তেছে, কারণ এটা অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে। এখন আলো যদি এই পাশ দিয়ে 30 ডিগ্রি কোণে পড়ে, তাহলে কি 60 ডিগ্রি হবে? না, এটা 30 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি হবে। আলো যে পাশ দিয়েই পড়ুক, সে কোণ হবে ওই মাধ্যমের অভিলম্বের উপর নির্ভর করে। তাইলে আলো যখন একটা মাধ্যমের উপরে পড়ে, 3টা ঘটনা ঘটে। 3 phenomena will be there when light rays, তখন কয়টা ঘটনা ঘটে? 3টা। কি কি? নাম্বার 1, আলোর প্রতিফলন হয়। খুব খেয়াল করতে হবে বিষয়টা। আলো ওই মাধ্যমে পড়ে ফিরে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আলো শোষিত হয়, আলো শোষিত হয় ওই মাধ্যম দিয়ে। এন্ড নাম্বার 3, আলো প্রতিসরিত হয়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। সুতরাং আলো যদি একটা মাধ্যমের উপর পড়তে থাকে, তাহলে 3টা ঘটনা ঘটবে। প্রতিফলন হবে, শোষণ হবে, প্রতিসরণ হবে। এইবার মজার বিষয়, যেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে হ্যাঁ, থ্যাংক ইউ ফাইজা। এমডি তানজিদুল ইসলাম, ফ্রেনেলের সূত্রকে নিয়ে তোমার এখন চিন্তার কোনো দরকার নাই। ফ্রেনেলের সূত্র একটা জিনিস বোঝায় যে আলো কতটুকু প্রতিফলিত হবে, এটা নির্ভর করে তার কোণের উপরে। সিম্পল একটা জিনিস। এখন মনে করো
তোমরা একটু স্বাভাবিক সাধারণ চিন্তা করো, হ্যাঁ প্লিজ। মনে করো এটা একটা মাধ্যম, ধরো এটা কাঁচ বা এটা পানি বা এটা কাঠ বা একটা গাছের পাতা, হোয়াট এভার। সূর্যের আলোটা পড়ছে তার উপরে, কত কোণ করে পড়ছে? তুমি চিন্তা করতেছো 30 ডিগ্রি। ওকে, এখন তুমি গবেষণা করে দেখলা 30 ডিগ্রি কোণে পড়লে কতটুকু আলো ফিরা যায়। তুমি গবেষণা করে দেখলা 5% আলো ফিরা যায় সাপোজ। এখন তুমি যদি আলোটারে আরেকটু তেসরা করে মারতা, মনে করো যে 70 ডিগ্রি কোণে মারতা, তাইলেও আলো কিন্তু প্রতিফলিত হইতো না? হইতো। তারপরে এমনি করে মারলে এমনি করে যাইতো। তখন কি হইতো জানো? দেখা গেছে যে তখন 15% আলো প্রতিফলিত হচ্ছে। তার মানে সহজ বাংলায় যদি বলি, আলো পড়ার অ্যাঙ্গেল যত বড় হবে তত বেশি আলো প্রতিফলিত হবে। ভেরি সিম্পল। আলো যত সরাসরি পড়বে তত কম প্রতিফলিত হবে। আলো যত সরাসরি পড়বে তত কম প্রতিফলিত হবে। আলো যত বাঁকা হয়ে পড়বে তত বেশি প্রতিফলিত হবে। এবার বলো কার প্রবলেম হয়েছে এই কথাটুকু বুঝতে? অনন্যা, অনন্যা তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নটা একটু চিন্তার বিষয়। আলো একই সাথে কণা এবং একই সাথে তরঙ্গ কেন? কারণ মানে আলোর প্রকৃতি নামে একটা অধ্যায় ছিল আগে, সেখানে আলো কেমন এটা ব্যাখ্যার জন্য এক এক বছর এক এক বিজ্ঞানী সবই প্রমাণ করেছে। তারা আলোকে তরঙ্গ হিসাবেও প্রমাণ করছে, আলোকে কণা হিসাবেও প্রমাণ করছে। তবে ওই মানে পড়াটা একটু জটিল। ওইখানে হাইগেনের বিষয় আছে, ওইখানে নিউটনের বিষয় আছে, ওইখানে কোয়ান্টাম মেকানিক্সের বিষয় আছে, অনেক জটিল শব্দ আছে ফিজিক্সে। তুমি আপাতত মাথায় রাখো যে আলো তরঙ্গ হিসাবেও কাজ করে, পরিচিত তরঙ্গ হিসাবে ওর ধর্ম থাকে, কণার ধর্মেও আলোর ধর্ম আছে। সো আলোর পার্টিকেল প্রপার্টিজ আছে, ওয়েভ প্রপার্টিজও আছে, আপাতত মনে রাখতে হবে। থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ রাইসা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইফতি, তাহিয়া, রিথি, অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, তাহমিদ বিন আজাদ থ্যাংক ইউ। সুরমা অসংখ্য থ্যাংক ইউ, তুমি ইংলিশগুলো বলেছ। এখন ক্লিয়ার হওয়ার কথা। তানভীর অসংখ্য ধন্যবাদ। এইবার এটা একটু মুছে দেই, এই পার্টটুকু নিয়ে আর আমি বলতে চাচ্ছি না। কারণ হইল আমাদের যদি হিসাব করি যে কি অংশ পরীক্ষায় আসতে পারে, তখন দেখবো এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেটা আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে আমাদের এখন মনে রাখতে হবে আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলনের সূত্র কি। এটাও তোমরা পারো আই হোপ। তো আমার এখন একটা স্কেল লাগবে। তা আমি যদি একটা মনে করো যে এখানে অবিলম্ব আঁকাই, হ্যাঁ এই ধর একটা অবিলম্ব, তা আমি যদি এখানে একটা সুন্দর করে আয়না বা দর্পণ চিন্তা করি, দর্পণ, তো আলো মনে করো এই হচ্ছে অবিলম্ব, একদম 90 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আলো কেমন করে আসে, যদি মনে করো এমনভাবে আসে, ধরো যে এত ডিগ্রি কোণে, ঠিক তত ডিগ্রি কোণে আলোটা বেঁকে যাবে। এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ নাই। তার মানে আলো যে পড়তেছে আর বেরোচ্ছে, তাহলে এইখানে যে কোণ, এটা তোমরা কতবার জীবনে পড়েছ যে এটা যদি আপতন কোণ হয় তাহলে এইটা প্রতিফলন কোণ, যে দুইটা সমান। তো এখন কেন আই আর আর দিয়ে প্রকাশ করা হয় এটা মাথায় রাখতে হবে যে আই এটার মানে হচ্ছে ইনসিডেন্স। ইনসিডেন্স মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ইনসিডেন্ট মানে হচ্ছে যেটা পড়তেছে, সুতরাং এইটার বাংলা করলে হবে আপতন। আই মানে ইনসিডেন্স। আর যদি এখন আমরা আর চিন্তা করি তাহলে আমরা এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে রিফ্লেকশন। তাহলে সহজ বাংলায় এটা প্রতিফলন। কোনো সন্দেহ নেই, একটু সন্দেহ নেই। তাহলে আই আর আর সমান সমান হবে অলওয়েজ। প্রতিফলনের ক্ষেত্রে আই আর আর কোণ সমান। সো ইফ ইট ইজ 35 degree, this is 35 degree also, no doubt. And most importantly, এই যে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে
আর এই যে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেন্ট রে, এই যে অবিলম্ব, যেটাকে আমরা অবিলম্ব বলছি, এটা যে নর্মাল, এটাকে আমরা কি বলি? নর্মাল অবিলম্ব। এই সবগুলা এক সমতলে থাকে, অর্থাৎ কোনোভাবেই মনে করো যে এইটা হচ্ছে বোর্ড, তো বোর্ডে আমি যেভাবে আলোটা ছাড়বো ঠিক আলোটা এইভাবেই যাবে, এমনি করে ছাড়লে অমনি করে যাবে না। সুতরাং একটা তল থাকে। সুতরাং দ্বিতীয় সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই তলে থাকে। মন থাকবে? পারবা না? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কার প্রশ্ন আমি বুঝলাম না। এডিবি খালিদ মাহমুদ হালিম, আলো তো সোজা পথেই চলে বোকা, আলো তো সরল পথেই চলে। আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে তখনই তো আলোর দিক পরিবর্তন হয়, সেটার নাম প্রতিসরণ। আর তুমি যখন বাধা দিবা তখন আলো ফিরে আসবে, এটাকে প্রতিফলন বলে। ক্লাস 8-এ পড়ো না এগুলা বোকা? তোমাদের আরেকটা কথা বলে দেই, আরিফিন ইসলাম, আমি স্পেকট্রাম ব্যাখ্যা করেছি, তুমি মনে হয় ছিল না। থ্যাংক ইউ নওরিন হোসেন আইডি থেকে। তোমরা আমার কাছে ফিজিক্স পুরা বই শেষ করার কোর্সে আছো, প্লিজ মাথায় রেখো, এবং সেটা 2.5 মাসে বই শেষ করা। তো 2.5 মাসে যেই সকল স্টুডেন্ট বই শেষ করার কোর্সে থাকবে, তুমি দেখতেছো আমি যে আজকে 20 নাম্বার ক্লাস করাচ্ছি, তোমাদেরকে আমি কি কি পড়াইছি প্রথম থেকে, প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার, পরীক্ষা একটা করে চ্যাপ্টার, পরীক্ষা, নোট, আমার ইউটিউব ভিডিও, এবং আমি এভরি মোমেন্টে তোমাদের সাথে কমিউনিকেট করছি। সো 2.5 মাসে ফিজিক্স শেষ করতে গেলে তুমি যদি চাও যে আমার কাছ থেকে ফিজিক্স পড়ার পরে নিজে নিজে পড়ে ফিজিক্স কমপ্লিট করবা, তোমার পক্ষে সেটা সম্ভব যদি তোমার ইচ্ছা থাকে। সুতরাং এখানে আমাকে হেল্প করতে হলে তোমাদেরকে একটু পড়তে হবে। সিলেবাসে নাই এই কথা কিন্তু এখন বললে একদম মার দিব আমি, মাইন্ড ইট। সিলেবাসে নাই এই কথা তোমাদের মুখে মানাবে না। সিলেবাস নিয়ে আমি চিন্তাই করি না, বাদ দিয়ে দাও মাথার থেকে এই শব্দ। আমার কাছে অন্তত আমি বইটা শেষ করব, অন্তত পক্ষে 12টা চ্যাপ্টার শেষ করব, চ্যাপ্টার 12, এটা আমার টার্গেট। কারণ 13 এবং 14-র উপরে আমি যে ভিডিও দিছি এটা বাসায় দেখে তোমাদের পসিবল। সো ডোন্ট সে পারি না। আচ্ছা রিথি তুমি বললো না ক্যালাইডোস্কোপ কি? ক্যালাইডোস্কোপ তুমি দেখো নাই তাই না? ক্যালাইডোস্কোপটা হচ্ছে একটা মানে মস্করা করার মতন একটা জিনিস। মানে হচ্ছে কেমন তোমারে বোঝাই, মানে তুমি এটা না দেখলে কেমন হবে, মনে করো যে জিনিসটা দেখতে কেমন, মনে করো এই রকমের একটা দর্পণের মতন একটা স্লাইড, ঠিক এরকম স্লাইড। তো এরকম 3টা স্লাইড, 3টা যদি একসাথে করো এটাকে কেমন দেখা যাবে? 3টাকে যদি একসাথে জোড়া লাগাও তাহলে ভিতর থেকে এরকম দেখা যাবে। তোমার ভিতরে মনে করো যে এই যে আমরা এমনি করে দেখি ক্যালাইডোস্কোপ এমনি করে দেখি, ওই যে পরে এটাকে ঘুরাইলে পরে ভিতরে ঝিকিমিকি দেখা যায়। এটা হচ্ছে বাইরের সাইড, এটা হচ্ছে ভিতরের সাইড। ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার, এটার নাম ক্যালাইডোস্কোপ। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, কোথায় জানি। থ্যাংক ইউ। সো এতটুকু আমরা বুঝলাম। এখন আমি চিন্তা করি স্যার এই যে এখানে প্রতিফলন হচ্ছে, আপনি যে বললেন এটা কি বললাম, এটার নাম কি? এটার নাম দর্পণ। দর্পণ মানে কি? আয়না। সহজ বাংলা হচ্ছে আয়না। তো এটা যে আয়না, এটার ইংলিশ হচ্ছে মিরর। মিরর মানে আয়না। তো আয়না কয় ধরনের হয়? আয়নার ধরন পরে, আগে চিন্তা করি এই যে আলো যে আইসা ফিরে যায়, এটা কয় ধরন ফিরে যায়? এটাকে বাংলায় আমি বলছি প্রতিফলন। প্রতিফলন কয় ধরনের? 2 ধরনের। কি কি? এক হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর 2 হচ্ছে ব্যাপ্ত বা অনিয়মিত।
তাহলে আমি যদি সোজা ইংরেজি বলি, এই নিয়মিত প্রতিফলন মানে হচ্ছে রেগুলার রিফ্লেকশন। রেগুলার মানে এই যে এরকম বিউটিফুল, আলো ঠিক যেভাবে আসবে সেভাবে যাবে, আলো ঠিক যেভাবে আসবে সেভাবে যাবে, কোনো প্রবলেম নাই। আর ব্যাপ্ত মানে কি? ইররেগুলার। তো ইরেগুলার কি? এই মনে করা যায় যে মানে বিভেদ তলটা, যে মাধ্যমটা, সেটা এতই অমসৃণ যে আলোর যাওয়ার আর আসার কোনো ঠিক ঠিকানা নাই। এই এমনে আসতেছে, এমনে যাচ্ছে, এমনে আসতেছে, এই দিক চলে গেল, এমনে আসতেছে, ওই দিক চলে গেল, যেমনি ইচ্ছে এমনে যাবে। এটার নাম ব্যাপ্ত, ইরেগুলার। বাট দিস ইজ রেগুলার। সোজা বাংলা, খুব সহজ জিনিস। এবং আজকে আমি সহজ জিনিসে বলতেছি, একটাও কঠিন না, কিন্তু আগামীকালকে কঠিন পড়াবো। এই যে অ্যানি, আহারে বোকা অ্যানি, থোহা ফারবেস আইডি থেকে তুমি যে নোট চাও, শোনা, আগে তোমার তোকে রিডিং পড়তে হবে, আগে তো নিজে বোঝার চেষ্টা করতে হবে। নোট দিয়ে কি বুঝবা? আগে পড়ো, তারপর নোট। বাপরে, এডিবি খালেদ মাহমুদ হালিম আইডি থেকে তোয়া পারভেজ অ্যানি নোট চাইছে, তুমি দিতে পারবো? মানে তোমার কাছে নোট আছে, আর তোমার কাছে নোট থাকা সত্ত্বেও তোমার প্রশ্ন হয়েছে আলো কেন সরল পথে চলতে পারে না। এখন তো আমি তো খুব ডিপ্রেসড হয়ে গেলাম। আচ্ছা, মুছে দেই। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার, এখানে একটু ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, অভিসারে হলো, আচ্ছা হ্যাঁ, অরোরা অপু ফাইজ আইটি থেকে তুমি মনে একটু ক্লিয়ার করছো। অভিসারী অপসারের হিসাবটা দর্পণে আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে লেন্সে গিয়ে। তো আমি দর্পণ যদি হিসাব করি, মানে এটাকে যদি আমি আয়না হিসাব করি, তাইলে আয়না কয় ধরনের হয়? 2 ধরনের। তার আগে একটু বলি আয়না কখন হবে। এটা একটা মনে করো কাঁচ, তো এই পাশ দিয়ে তাকালে ওই পাশ দেখা যায়, কিন্তু যখন আমি কাচের উল্টা পাশে রূপার প্রলেপ দিয়ে দিব, রূপার মানে হচ্ছে সিলভার, রূপার প্রলেপ দিব, তখন এটা মাথায় রাখতে হবে, এটাকে বলা হয় হচ্ছে সিলভারিং। বাংলায় বললে এটাকে বলা হয় পাড়া লাগানো। পাড়া লাগানো, পাড়া লাগানো মানে কি? রূপার প্রলেপ দেওয়া, রূপার প্রলেপ। পাড়া লাগানো। তো এখন এই দর্পণটা 2 ধরনের হয়। এক কি? এক হচ্ছে তুমি যদি সহজভাবে চিন্তা করো যে দর্পণটা সমতল হবে, সমতল, যেই দর্পণ দিয়ে আমরা নিজেদের চেহারাটা দেখি, সমতল দর্পণ। আর আরেকটা হইতে পারে গোলীয় দর্পণ, মানে একটা গোল গোল চামিচের মতন, ওই যে আমাদের বাসায় যে চামচগুলো আছে। তো সমতল ইংলিশ হিসাব করলে এটা প্লেন মিরর হবে, প্লেন। আর গোলীয় যদি হিসাব করি তাহলে এটা স্ফেরিক্যাল মিরর হবে। স্ফেরিক্যাল মানে কি? গোল। তো সেইটা কয় ধরনের গোল? 2 ধরনের আমরা জানি। তো এক যদি হয় উত্তল, তাহলে এটাকে আমরা বলি কনভেক্স। আর এক যদি হয় অবতল, তাহলে আমরা এটাকে জানি কনকেভ। কনকেভ মানে কি? অবতল। কনভেক্স মানে কি? উত্তল। কে উত্তল? যার উত্তল অংশে আলো প্রতিফলিত হবে। কে প্রতিফলিত হবে? আর মনে করো যে আমি যদি এইভাবে একটা আঁকাই, তাহলে কোনটা উত্তল হবে? যদি আমি এই পাশ মানে অবতল অংশে পাড়া লাগাই, আর আলো এই পাশে আইসা প্রতিফলিত হইয়া এই পাশে চলে গেল, এইটা উত্তল। আর অবতল কোনটা হবে? ঠিক উল্টাটা। কোনটা? সেটা হচ্ছে আমি পাড়া লাগাবো ওই পাশে, উত্তল পাশে। তাহলে উত্তল পাশে যদি পাড়া লাগাই, তাহলে আলো এইভাবে গিয়ে এইভাবে আসবে। সো এইটার নাম অবতল। একদম কিন্তু প্রাইমারি লেভেলের আলোচনা হয়েছে, বেসিক স্বাভাবিক কথাবার্তা। মন থাকবে? তোমাদের কার কি প্রবলেম? আচ্ছা, অ্যানি, আমি আজকে 3টা
ফেসবুকের যে একটা স্ট্যাটাসে 3টা ভিডিওর লিঙ্ক দিয়েছি। তোমার যদি সময় থাকে বা তোমাদের যদি টাইম থাকে একটু করে দেখো। এই ডিসকাশন আমি অলরেডি করেছি। আমি কিন্তু পুরান পড়াইলাম, কারণ কি আমার ভিডিও যে সবাই দেখছে তা তো শিওর না, কিন্তু আমাকে তো পড়াইতে হবে। সেই হিসাবে এই সাধারণ স্বাভাবিক পড়াগুলো আজকে পড়াচ্ছি। আগামী ক্লাসে মানে মঙ্গলবার দিন আমরা দেখব যে কতভাবে চিত্র আঁকানো যায় এবং চিত্রগুলোর মানে কি এবং সেই মানে দিয়ে কি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে শাকিরা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এমডি শাহিন আইডি থেকে কোনো প্রবলেম নাই। আমি অ্যাসাইনমেন্ট আজকে থেকে দিব। তোমরা জানো যে এতদিন আমি অ্যাসাইনমেন্ট দেই নেই, কারণ হইল তোমাদেরকে আমি একটু রিল্যাক্সে রেখেছিলাম, কিন্তু তোমরা হয়তো রিল্যাক্সে ছিল না, তোমাদের স্কুলের অ্যাসাইনমেন্ট ছিল, সেই কারণে আমি ইউজুয়ালি অ্যাসাইনমেন্টটা দিতে চাইনি। আজকে থেকে আমি দিব, ডোন্ট ওয়ারি। ফাহিম তানজিম আদিত, তুমি একটা সহজ প্রশ্ন করতেছো যে অপসারী এবং অভিসারী এটা কি জিনিস। একটু করে মাথায় রাখবা, এটা আমি বলে দিচ্ছি অভিসারী এবং অপসারী মানেটা কি। তুমি হয়তো সহজ জিনিস আমার এখানে আজান হচ্ছে, হ্যাঁ আমি একটু চুপ থাকছি। এখানে আজান হচ্ছে, তো ধরো এটা একটা লেন্স আর এটা আরেকটা লেন্স, হ্যাঁ এটা আরেকটা লেন্স। তো এটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। একটা সহজ জিনিস বোঝানোর জন্য, এখান থেকে আলো আসতেছে, এখান থেকে আলো আসতেছে, এখান থেকে আলো আসছে, এখান থেকে আলো আসছে, 4 জায়গা থেকে আলো আসছে। এখানেও সেম, ধরো যে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আলো আসতেছে। তো আলো আসলে এখানে আলোগুলো কি হবে, আলোগুলো এরকমভাবে ছড়ায় যাবে। তো এখানে আলোগুলা অ্যাকচুয়ালি এখানে এসে মিলবে, এরকম মিলবে। সো যখন আলোগুলা মিলে এক জায়গায় এসে মিলে, এটার নাম অভিসারী। অভিসারী এই শব্দটা আসছে বাংলা অভিসার থেকে। এই অভিসার শব্দটার মানে হচ্ছে মিলন বা ইউনাইটেড, একসাথে একত্রিত হওয়া। দিস ইজ কল অভিসারী। আর এখানে যে ছড়াই গেল, এটার বাংলা হচ্ছে অপসারী। অপসারী মানে হচ্ছে গিয়ে ছড়ানো, মানে স্ক্যাটার্ড বা ছড়া যাওয়া, ডিস্ট্রিবিউটেড। স্ক্যাটার্ড মানে ছড়ানো। এইবার ফাহিম তাজওয়ার আদিত, তুমি হয়তো এই প্রশ্নটা করেছো, বাট আই থিঙ্ক এটা তোমাদের একটু জানার দরকার। 1 মিনিট। এডিবি খালেদ মাহমুদ হালিম আর হচ্ছে থোয়া পারভেজ, তোমরা চ্যাট করতেছো, যেটা উচিত না। কিন্তু আমি তোমাদের বলেছি ডোন্ট ডু দ্যাট। এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে অভিসারী, মানে মিলে গেল, যে রশ্মিগুলো মিলে যায় এটা হচ্ছে অভিসারী, আর যে রশ্মিগুলো এরকম ছড়ায় যায় এটা হচ্ছে অপসারী। তো অভিসারী হইলে আমি এটাকে বলবো ইউনাইটেড, বা এক হইল এটা ছড়ায় গেল বা স্ক্যাটার্ড। খুব সহজ একটা জিনিস, আজানের মাঝখানে আমি এটা একটু বললাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার একটু বলেন এবার আসল পড়াটা কোনটা। এবার আসল পড়া শুরু হবে, যেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের 217 নাম্বার পেজে, যেটা বলা আছে 218, 219, 20 এই পেজগুলোতে যেভাবে বলা আছে, আসলে এটা এতটুকু যথেষ্ট না। এখানে আরও একটু জিনিস পড়তে হবে, সেই জিনিসগুলো আমি তোমাদের ব্যাখ্যা করছি। আচ্ছা, এখানে একজন বলছে 226-27 এই পৃষ্ঠা বোঝো না। নূরজাহান সেলিনা আইডি থেকে তুমি যে বলছো, তুমি আমার আজকে বোঝো না, আমি তো সেই পেজে এখনো যাইনি, একটু অপেক্ষা করো, আমি সেই চিত্রগুলো ব্যাখ্যা করার জন্যই এখানে বলছি। থ্যাংক ইউ।
একটু দেখো আমি এখন কি বলি, এইটা কিভাবে আঁকাবো। এটা আঁকানোর একটা বুদ্ধি হচ্ছে, আমরা যদি সমতল দর্পণ আঁকাইতাম, যেটা একটু আগে আঁকাইছি, সমতল দর্পণে আলোটা কি হয়, ধরো যে এটা সমতল দর্পণ, নিচে পাড়া লাগানো আছে এবং এখানে আলোটা এসে এভাবে চলে গেল, খুব সিম্পল, এবং এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এটা একটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, নো প্রবলেম, খুব সহজ জিনিস। কিন্তু আমরা যখন গোল আঁকাবো, ধরো যে এটা একটা গোল এবং এই গোলটার একটা কেন্দ্র আছে, কোনো সন্দেহ নাই, তো পুরোটাই হচ্ছে দর্পণ। তো এই দর্পণের এটা যদি কেন্দ্র হয়, তাহলে আমরা পুরা দর্পণটা নিচ্ছি না, আমরা নিচ্ছি এতটুকু আর এতটুকু। তাহলে এতটুকু আর এতটুকু যদি দর্পণ নেই, তাহলে আমি এই পাশে কি করব, পাড়া লাগাইলাম, তাহলে এটা আমার একটা গোলীয় দর্পণ হইল। তো এই গোলীয় দর্পণের এই অংশটুকুর একটা কি আছে, মধ্যবিন্দু আছে, এই যে মধ্যবিন্দু। এখন আমি মধ্যবিন্দু দুইটা যোগ করে দিব। তো যখন আমি যোগ করে দিলাম, তখন আমি যেটা পাবো, এটার নাম প্রধান অক্ষ। এটার নাম কি, প্রধান অক্ষ। তাহলে এই যে দর্পণের কেন্দ্রটা, এটার নাম সি। এই সি মানে কি, এই সি মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। কার্ভেচার তোমরা একটু মনে রাখবা, CURVATURE, এই কার্ভেচার মানে হচ্ছে বক্রতা। তো যেহেতু এটা একটা বাঁকা অংশ, সোজা না, তাহলে এটা বক্রতার কেন্দ্র। আর যেই বিন্দুটা হচ্ছে এখানে পি, এই পি মানে হচ্ছে পোল। পোল মানে মেরু, পোল মানে মেরু। আচ্ছা, এখন এই দর্পণটাকে আমি এম প্রাইম দিয়ে ডিনোট করি। এম মানে কি, আমরা ইউজুয়ালি এম মানে বোঝাই মিরর। মিরর মানে কি, আয়না। তাহলে এই দর্পণের আমরা বাকি অংশটুকু মুছে দিলাম সোজা বোঝার জন্য। এখন যদি এই যে সিপি, যেটা আমরা এখানে লিখলাম, এই সিপিকে আমি কি বলছি, প্রধান অক্ষ। তো প্রধান অক্ষ মানে কি, প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমার দর্পণ। ওকে, তাহলে এই এতটুকু সিপি, এটার আরও একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা, এটা কিন্তু এই গোল্লাটার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তখন এই যে সিপি, এটাকে আমি আর দিয়ে প্রকাশ করি। আর মানে কি, আর মানে রেডিয়াস। রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ। কার, বক্রতার ব্যাসার্ধ। তখন আমি বলবো এই সিপি ইকুয়াল টু প্রধান অক্ষ, এটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। মানে আমি এটাকে যদি বলি এটা বক্রতার ব্যাসার্ধ, তাহলে এটা আমি পাবো আর। তাহলে এতটুকু হচ্ছে আমার আর, সিপি মানে আর। তাহলে সহজ হিসাব, এই সিপি মানে স্মল আর। আচ্ছা, এখন যদি প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি দর্পণে আইসা পড়ে, সমান্তরাল কার, এই সিপির, তখন এটা যে ফিরে আসবে না, ফিরে যদি আসে, যে পথে ফিরে আসবে এই পথটা হচ্ছে ধরো এই রকম, এই যে ফিরে আসলো, যে বিন্দু দিয়ে ফিরে আসবে এই বিন্দুটার নাম হচ্ছে এফ, মানে কি, প্রধান ফোকাস। সো আমি এফ যখন ক্যাপিটাল দিয়ে লিখি, ক্যাপিটাল, তখন মনে রাখতে হবে এইটার নাম হচ্ছে মেইন ফোকাস, মানে প্রধান ফোকাস। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই এফ থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স, এফ থেকে পি, এটা আসলে কি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি বা বোঝাই। এটার নাম হচ্ছে ফোকাল ডিস্টেন্স। এটার নাম ফোকাল ডিস্টেন্স, মানে ফোকাস দূরত্ব। আর আমরা যখন সিপি চিন্তা করি, এটা মানে কি, বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য কার্ভেচার। সুতরাং সিপি হচ্ছে এফপি এর ডাবল। তো আমি যদি এখন এটাকে একটু হালকা করে ডিনোট করি, কি ডিনোট করব, যে এই এফপি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে স্মল এফ, প্রধান ফোকাস, মানে প্রধান ফোকাস থেকে মেরুবন্ত হচ্ছে ফোকাস দূরত্ব।
আর এই সি থেকে পি পর্যন্ত হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর। তো আমি তোমাদের আজকে একটা ছবি দিছি না, যে ছবির মধ্যে আমি লিখছি যে আর ইকুয়াল টু কি 2f, তার মানে f ইকুয়াল টু r/2, অর্থাৎ এই fp দূরত্বটা cp এর অর্ধেক। এখন তোমরা আমারে বলো এখানে এখানে কি ধরনের বিষয়টা থাকবে। মসুদুল হক আইডি থেকে তুমি মাশাল্লাহ মানে কোনো পৃষ্ঠা বাদ রাখো নাই। আমি তোমাকে ওই পৃষ্ঠা বোঝানোর জন্যই এতক্ষণ ধরে এগুলো বললাম। তুমি কি সেটা বুঝছো? তুমি হয়তো বোঝো না, আমি বুঝলাম, কিন্তু আমি যে এতক্ষণ যা বললাম মসুদুল হক আইডি থেকে, তুমি কি বুঝছো? রীতি, থ্যাংক ইউ। আনিকা, আচ্ছা। তানজিন ইসলাম তানজুম, তুমি এক কাজ করো, এখন রেস্ট নাও, পরে দেখে নিও এই ভিডিওটা, এখন দেখার দরকার নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, সাবাস। এখানে রাহুল, মিম, এগুলো আসলে কঠিন কিছু না। প্রীতি, থ্যাংক ইউ। সুরমা, এখানে একটু ব্লার শুরু হয়েছে না, একটু অপেক্ষা করি, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এখন এই পর্যন্ত যতটুকু আমি বললাম, এখানে কিন্তু একটাও কঠিন কিছুই বলি নাই, আমরা সহজ কিছু বলছি। সুতরাং এই সহজ পড়া না বোঝার একটাই কারণ থাকতে পারে, সেটা হচ্ছে বাসায় নিজে না পড়া বা নিজে চেষ্টা না করা, আর কোনো কারণ নাই। ঠিক আছে, একটু যে ব্লার, আমি দেখি, অপেক্ষা করছি একটু ব্লারিং ইস্যুটা কখন সলভ হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা এতক্ষণ যে জিনিসটা পড়লাম, যে কিভাবে আমাদের এই অংশটাকে বুঝতে হবে, এই অধ্যায়টাকে বুঝতে হবে, আমি এতক্ষণ যে পড়াগুলো বললাম এটা হচ্ছে এই চ্যাপ্টার বোঝার একটা বেসিক পার্ট, এবং এই অধ্যায়টার ভিত্তি হচ্ছে শুধু এই একটা চিত্রের উপর যদি আমরা মনোযোগ দিই, এটা যদি আমরা বুঝি, তাহলে উত্তলটাও আমরা বুঝবো, উত্তল যা আমরা আসে সেটা আমরা বুঝবো। এখন উত্তলের ক্ষেত্রে আমাদের একটু মাথা রাখতে হবে যে উত্তল দর্পণটা পি মানে পোল, পি মানে পোল, শাহেদ সরকার আইডি থেকে আমি লিখে দিছি এখানে, পি মানে পোল, এই যে পি মানে পোল, মেরু, না বোঝার কিছু নাই। সো দিস ইজ ভেরি ক্লিয়ার। তোমরা চাইলে একটা ছবি তুলে রাখতে পারো, ছবি তোলারও দরকার নেই, কারণ এগুলো একদম বাচ্চাদের জন্য, মানে বাচ্চা লেভেলের পড়াশোনা। বাচ্চা লেভেল বলতে আমি বোঝাচ্ছি একদম প্রাথমিক দিকে যেটা পড়ে চ্যাপ্টার বুঝতে হয় বা শুরু করতে হয়। সুতরাং আমরা তাই করছি, এবং আমাদের এখন পরবর্তী স্টেপে যাইতে হবে। পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপটা হচ্ছে যে আমাদের রুল অফ 6, আমি যেটা তোমাদের ব্যাখ্যা করেছিলাম, রুল অফ 6 অলরেডি ভিডিও তো আমি দিছি, আমি এখানে একটু শর্ট এক্সপ্লেনেশন দিই যাতে তোমরা আমার কথাগুলো বোঝো। মনে করো যে এটা একটা অবতল দর্পণ, এবং তোমরা কিন্তু প্লিজ 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 এই জিনিসগুলো পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা, হাত দিয়ে আঁকাবা না, পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা, এইভাবে বসাইয়া এইভাবে পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা, ঠিক আছে? কোনোভাবেই কিন্তু হাত দিয়ে আঁকাইও না, পেন্সিল কম্পাস দিয়ে না আঁকালে এই চিত্রগুলো মিলবে না, একদম মিলবে না। আমি তো হাত দিয়ে আঁকাচ্ছি, বাট ডোন্ট ডু দ্যাট। তা আমি যদি এখন তোমার মনে করো এই জিনিসটা আঁকাই, ধরো এটা আর এইটা, তো এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, হ্যাঁ, এটা হচ্ছে মেরু, ঠিক আছে, এটা হচ্ছে এম পি এম প্রাইম। এখন তুমি আমাকে বলো তো, এই মাঝখানের যে বিন্দুটা, এটা কি? প্রধান ফোকাস। তো এখন আমরা দর্পণ কেন পড়ি? আমরা যখন আলো বুঝতে চাই তখন আমরা দর্পণ পড়ি। তো দর্পণ মানে কি? যে আলোটা মানে আয়নাতে আলোটা কিভাবে একটা বস্তুকে আমাকে দেখতে সহায়তা করবে, এটা হচ্ছে আমার পড়ার বিষয়। তো আমি যদি বস্তুটাকে এই বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে রাখি, তাহলে কেমন দেখা যাবে? যদি বক্রতার কেন্দ্রের মধ্যে রাখি তাহলে কেমন দেখা যাবে?
আমি যদি প্রধান ফোকাসের মধ্যে রাখি তাহলে কেমন দেখা যাবে? এগুলা কি একরকম দেখা যাবে? না। তুমি একটু চিন্তা করো তো ঠান্ডা মাথায়, যে আমরা যখন আয়নার দিকে আমাদের চেহারাটা দেখি, আয়না, সিম্পল আয়না, তো আয়নার দিকে তাকাইলাম, আমি আমাকে দেখতে পাচ্ছি। তো আমি যত পিছনে যাই ওই বিম্বটা তত পিছনে যায়। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি আয়নার সামনে দাঁড়াইলে আমি যাকে দেখি সে কি? সে হচ্ছে বিম্ব। সে হচ্ছে বিম্ব। এই বিম্ব ইংলিশ কি? এই বিম্ব ইংলিশ হচ্ছে ইমেজ। বিম্ব ইংরেজি ইমেজ, বিম্ব। এই বিম্বটা দুই ধরনের হয়। সোজা বাংলা বিম্ব মানে মানে আমার যে জাস্ট আমি যাকে দেখতে পাচ্ছি, সো এটাকে আমি লিখতে পারি এটা প্রতিবিম্ব, রাইট? তো এখন যদি প্রতিবিম্ব বা ইমেজ চিন্তা করি, এটা দুই ধরনের হবে। একটা হচ্ছে বাস্তব বা ইংলিশে যদি আমি বলি রিয়েল ইমেজ, রিয়েল, বাস্তব বিম্ব। আরেকটা হচ্ছে অবাস্তব বিম্ব, এটাকে আমরা বলি ভার্চুয়াল, ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। তাহলে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রতিবিম্ব মানে ইমেজ, রিয়েল ইমেজ মানে বাস্তব বিম্ব, ভার্চুয়াল মানে অবাস্তব বিম্ব। আমরা যখন আয়নায় দেখি, আমি যখন আমার চেহারাটা দেখি, তখন মনে করো কি দেখতে পাচ্ছি? আমাকে দেখতে পাচ্ছি। কিভাবে সম্ভব? কারণ আলো আমার মুখ থেকে প্রতিফলিত হয়ে যখন আয়নাতে একটা প্রতিবিম্ব সৃষ্টি করেছে, কারণ আমার চোখ কখন দেখে? যখন আলো আমার চোখের উপর আসে। এখন মনে করো আমি যদি একটা ঘর অন্ধকার করে ফেলতাম, তখন কি আয়নার দিক তাকায় থাকলে আমি আমাকে দেখবো না, কারণ আমার চোখের নিজস্ব কোনো আলো নাই। তার মানে আলো যখন আমার চোখের বা আমার মুখের উপর থেকে প্রতিফলিত হয়ে আয়নায় যাবে, তখন আমি বস্তুটাকে দেখব। তার মানে শর্ত হচ্ছে বস্তু থেকে আলো আগে আয়নায় যাইতে হবে, তখন আমরা দেখব। মন থাকবে? এখন মনে করো যে যদি আমি এটাকে একটু বলি, যে মনে করো যে এখানে যদি বিষয়টা বলি এইরকম, এই হচ্ছে ধরো কি অবতল দর্পণটা ক্লিয়ার। এখন অবতল দর্পণে তোমার মনে করো যে এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। তুমি ঠান্ডা মাথায় চিন্তা রেখো, একটা কথা আমি বলে দিচ্ছি, তিনটা নিয়ম আছে। এই তিনটা নিয়ম তোমাদের ফলো করতে হবে। এই তিনটা নিয়ম ফলো করতে হবে। কি? যদি আলো এই যে প্রধান অক্ষ আছে না, ঠিক এই প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, মানে দর্পণে পড়ে, তাহলে পড়ার পরে ও যে ফিরে যাবে, যে বিন্দু দিয়ে ফিরে যাবে, ওই বিন্দুটার নাম হচ্ছে এই প্রধান ফোকাস। এই প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে, এটা প্লিজ মাথায় রাখবা। আবার উল্টা ঘটনা ঘটতে পারে, আলো যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে এমনভাবে আসবে যেন মনে হবে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। তোমরা কি আমার কথাটা বুঝছো? হ্যাঁ, আলো অবতল দর্পণ বা উত্তল দর্পণ যাই তুমি বলো, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যদি দর্পণের উপরে পড়ে, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আলোটা ফিরে আসবে যে বিন্দু দিয়ে, এটার নাম প্রধান ফোকাস। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু দিয়ে যাবে সেইটা হচ্ছে প্রধান ফোকাস, ওইটা প্রধান ফোকাস। তোমাদের কিন্তু এই অধ্যায়টা বোঝার জন্য কিন্তু একটু শ্রম দিতে হবে। যদিও এখানে ম্যাথমেটিক্স তুলনামূলক কম, কিন্তু ঘটনাগুলো বোঝার জন্য শ্রম দিতে হবে। চিত্র আঁকাইতে হবে, তোমাদের অনেক বেশি চিত্র আঁকাইতে হবে। আমি যে 3টা ভিডিও আজকে দিয়েছি স্ট্যাটাসে দেখো, তোমরা অবশ্যই এটা তোমাদের মাথায় রাখতে হবে যে গ্রুপটা ওপেন করলে উপরে দেখবে লেখা অ্যানাউন্সমেন্ট। ওই অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আমি যত পোস্ট দিয়েছি সব অ্যানাউন্সমেন্টে আছে।
আমার যত ক্লাস সব অ্যানাউন্সমেন্টে আছে, ওইখান থেকে তোমরা পাবা। আরেকটা 3 নাম্বার গল্পটা হচ্ছে যে আলো যদি তোমার এই বক্রতার কেন্দ্র দিয়ে আয়নার উপরে পড়ে, তাহলে এই বক্রতার কেন্দ্র দিয়েই ব্যাক করবে, যেভাবে যাবে সেভাবে ব্যাক করবে। তার মানে কি, এখানে আমাদের 3টা নিয়ম মনে রাখতে হবে। এক কি, যদি আলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে দর্পণে পড়ে তাহলে ব্যাক করার সময় প্রধান ফোকাস দিয়ে পড়বে, আর প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। আর যদি বক্রতার কেন্দ্র দিয়ে পড়ে তাহলে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে। কয়টা নিয়ম? 3টা, একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে বলি, এই চিত্রটাই আঁকাবো কিন্তু একটু অন্যভাবে। এটা তুমি দেখতেছো না এখানে, তাহলে তুমি উত্তল দর্পণের ক্ষেত্রে চিন্তা করো। সেটা হচ্ছে উত্তল দর্পণে কি হয়? উত্তল দর্পণে হইল উল্টা ঘটনা। তোমার মনে করো যে এটা আল্লাহর রহমতে হচ্ছে গিয়ে উত্তল দর্পণ, তাহলে তোমার এই পাশ পাড়া লাগানো থাকবে। এই পাশ পাড়া লাগানো থাকলে কি হবে? কেন্দ্র তো এখানেই। এইবার হচ্ছে আসল মজাটা, এখানেই তো বুঝতে হয়। এখন এই জায়গাটায় আসি, এবার আমার বক্রতার কেন্দ্র এখানে, মানে এই জায়গাটায়, এটাই তো বক্রতার কেন্দ্র। তাহলে এই মাঝখানেরটা হচ্ছে প্রধান ফোকাস। ওকে, আচ্ছা, এবার কি হবে? এবার আলো যে পড়বে কোন দিক দিয়ে পড়বে? উত্তল দর্পণে ওই পাশ দিয়ে পড়বে। যেমন মনে করো আলো যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে পড়ে, ধরো এরকম প্রধান অক্ষের সমান্তরাল হয়ে পড়লো, তাহলে তার এদিকে আসার কোনো চান্স নাই, ওর ওই দিক যাইতে হবে। কেমনে যাবে? যাবে হচ্ছে এই যে এইভাবে, এইভাবে মনে করো যে ও এমন ভাবে ব্যাক করবে যেন মনে হবে যে প্রধান ফোকাস থেকে যাচ্ছে। প্লিজ মাথা রেখো। হ্যাঁ, আবার মনে করো আলো যদি এরকম হয় যে প্রধান ফোকাস বরাবর আলোটা পড়লো, ধরো আলোটা এইভাবে পড়ছে প্রধান ফোকাস বরাবর, তাইলে সে এমনভাবে ব্যাক করবে যেন প্রধান অক্ষের সমান্তরাল হয়। চিত্রটা বুঝছো? সত্যি করে বলো। আর যদি এমন হয় যে আলো তোমার মনে করো যে এমনভাবে পড়লো যে এই বক্রতার কেন্দ্র বরাবর পড়ছে, বক্রতার কেন্দ্র বরাবর, তাইলে যেভাবে পড়ছে না ঠিক ওইভাবে ব্যাক করবে। এই চিত্রটা তোমরা বুঝলা কিনা? কনভেক্স মিরর, ঈশামণি, থ্যাংক ইউ। Convex mirror is really interesting. ওকে, এটা সাবাস তাহমিদ বিন আজাদ, তানভীর, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, আচ্ছা, উর্মিলা দেব রয়, তুমি একটা মারাত্মক প্রশ্ন করেছো শোনা। আলোর ভর নেই এটা বলা হয় কখন? যখন আলো তরঙ্গ হিসাবে কাজ করে। কিন্তু আলো যখন কণা হিসাবে কাজ করে তখন অবশ্যই আলোর একটা ভর আছে। সেই হিসাবে চিন্তা করা হয় আলোর ভরবেগ। এগুলো আরেকটু মানে উপরের দিকের পড়াশোনা, ব্রেনটা আরেকটু ম্যাচিউর হইতে হবে, আরেকটু বুঝতে হবে পড়াগুলা, তাইলে এই কথাগুলো বোঝা সম্ভব। ওকে, জ্যোতি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিশাদ, রোজা বড়ুয়া, থ্যাংক ইউ। শাসন, তুমি আজকে অবশ্যই আমি যে 3টা ভিডিও দিয়েছি সেই 3টা ভিডিও আগে দেখবা, বইটা 2বার রিডিং পড়বা, আর আমি ওই ক্লাসের মধ্যে যে চিত্রগুলো এঁকেছি সব চিত্রগুলো আগে আঁকাবা। এরপর তুমি এই চ্যাপ্টারের ভিডিওটা আরেকবার দেখবা, আমি এখানে যা যা বলেছি। থ্যাংক ইউ রিথি, থ্যাংক ইউ। সাবাস প্রত্যয়, সাবাস। মারুফ, রাইসা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বক্রতার বিষয়টা একটু কনফিউজড। মনোয়ারা মনি, এখানে তুমি চিত্র যা এঁকেছি তুমি উত্তল আর অবতলকে পাশাপাশি রেখে এঁকো। ইত্তিকা উজরাত, সাবাস।
ইফতি থ্যাংক ইউ, রোদেলা থ্যাংক ইউ। আগামীকাল বলতে নেক্সট ক্লাস মঙ্গলবারে পড়াবো এই অধ্যায়ের ম্যাথমেটিক্স, এবং তোমাদের একটু করে বলে দিচ্ছি যেটা তোমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। সেটা হচ্ছে তোমরা একটু বুঝো। হ্যাঁ, মনে করো যে এইটা হইল একটা অবতল দর্পণ। তো এইটা একটা কি, এটা হলো একটা বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে প্রধান ফোকাস। হ্যাঁ, তো এখন তোমাদের একটু আইডিয়া করার জন্য বলতেছি, মনে করো যে এখানে একটা বস্তু আছে, আচ্ছা, এই বস্তুর বিম্বটা কোথায় হয় জানো? এই বস্তুর বিম্বটা হয় হচ্ছে এইখানে। এটা কিভাবে হয় তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি প্রশ্নের উত্তরটা নেক্সট ক্লাসে দিব, কারণ অলরেডি আমি এগুলো দিয়ে ফেলছি। এটা হচ্ছে মেরু। একটু বোঝো ঠান্ডা মাথায়। তোমাকে বলা হইলো এটা এফ আর এটা সি, তুমি এটা জানো। তো এই যে প্রধান ফোকাস, এই দূরত্বটা কি? স্মল এফ। হ্যাঁ, আচ্ছা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা মনে করো এ, আর এটা মনে করো পি ধরো, তাহলে এফ পি এটা হচ্ছে প্রধান ফোকাস। ক্লিয়ার? বস্তু কোথায় দাঁড়ায় আছে? এতে। তাহলে এপি এটা কি? বস্তুর দূরত্ব। এটা যদি ইউ হয়, তাহলে এটা যদি ই হয়, ই বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, তাহলে ইপি এটা হচ্ছে বিম্বের দূরত্ব। এবং এটা যদি সত্য হয়, তাহলে এটা হচ্ছে সূত্র 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। এবং এই সূত্র কোত্থেকে আসছে এটাও আমি প্রমাণ করে দিছি। এটাকে বলা হয় দর্পণের সমীকরণ, এবং এটা প্রমাণ করার জন্য আমি 28 মিনিটের একটা ভিডিও আপলোড করেছি সম্ভবত, নাহলে আর একটু বেশি হবে। ওই ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে এটা কই থেকে আসলো, এবং এইটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। যেহেতু এটা কোত্থেকে আসলো এটা তোমাদের সিলেবাসের মধ্যে না, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু তোমরা যদি সত্যিকার অর্থে জানতে চাও এটা কোত্থেকে আসলো, তাহলে আমি তোমাদেরকে বলবো একটু ইউটিউবে সার্চ করো দর্পণের সমীকরণ, আমার নামটা লিখতে হবে, তাহলে তুমি এই সমীকরণটা পাবা। ওইখানে আমি ব্যাখ্যা দিছি এটা কোত্থেকে আসছে, এবং নেক্সট ক্লাস মানে মঙ্গলবার আমরা দেখব যে এই সূত্র দিয়ে কেমন অঙ্ক করতে হয়, এবং এগুলো সব সহজ অঙ্ক। তোমরা অনেকেই হয়তো দেখে থাকতে পারো। সুতরাং ভালো মতন লেখাপড়া করার জন্য এখন এই করোনার সময়ে আমার মনে হয় নিজের উপরে একটা সিরিয়াসনেস লাগবে, একটা প্রত্যয় লাগবে যে পড়ব। অনেক দিন তো হইল পড়া না পড়ে, অনেক দিন তো হইল স্কুল কলেজ বন্ধ, কবে খুলবে? আমি আবারও বলেছি, তোমরা যদি আমার মার্চ মাসের লাইভ দেখে থাকো, আমি মার্চ মাসে একটা লাইভ করেছিলাম বাংলাদেশি পতাকা নিয়ে একটা টি শার্ট পরে, মানে বলছিলাম যে এই দিনটা এরকম হবে, কারণ মহামারীর গ্রামারটাই হচ্ছে এরকম, যখন একটা পৃথিবীতে মহামারী চলে তখন কোনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না কি হবে না হবে, সব কিছুই আনসার্টেন থাকে। কিন্তু এই আনসার্টেনিটির মধ্যে তারাই কেবলমাত্র ঠিক থাকবে যারা চায় যে সময় তো চলে যাচ্ছেই। এই যে দেখো আজকে 20তম ক্লাস, আজকে দেখো নভেম্বর মাস শেষ, আর কয়দিন পরে ডিসেম্বর মাস শুরু হবে। তুমি চিন্তা করতে পারো বছরটা শেষ হয়ে গেছে। মার্চ মাসে করোনা শুরু হয়েছে, আজকে ডিসেম্বর শেষ, 2021 চলে আসবে। তার মানে চোখের সামনে দিয়ে ফুরুত করে 1 বছর আমাদের সামনে থেকে চলে গেছে। স্যাড, জানি না মানে কি পরিবর্তন হয়েছে, বাট যেহেতু আমরা চাই যে অন্তত আমাদের ক্ষতিটা আমরা একটু পোষায় নিতে হবে, সো উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। নেক্সট ক্লাসে এই অধ্যায়ের টোটাল বিস্তারিত অন্তত 80% পড়াবো, আর বৃহস্পতিবারে বোর্ডের মধ্যে কেমন কেমন প্রশ্ন আসে, কেমন কেমন ম্যাথ আসে, কি কি প্রশ্ন আসে তা পড়াবো। এবং তোমরাও আমি যে 3টা টিউটোরিয়াল দিয়েছি একটু পারলে দেখে নিও। আর অবশ্যই তোমাদের কাজ আছে, অ্যাসাইনমেন্ট আছে, আজকে থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু। তোমাদের আমি এতদিন অ্যাসাইনমেন্ট দিইনি স্কুলের কারণে,
অ্যাসাইনমেন্ট। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা আর যে মানে আচ্ছা আমি এটা পরের সিদ্ধান্ত জানাচ্ছি, আর একটু শুনে নিই। অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে রুল অফ 6, আমার যে ভিডিওটা আছে এটার সবগুলা চিত্র আঁকবা, চিত্র। নাম্বার 2, এই অধ্যায়ের ম্যাথ, এই অধ্যায়ের ম্যাথগুলো হয়তো মানে তোমাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু যাদের কাছে সহজ লাগবে তারা ম্যাথ কইরো, যদি তোমরা প্র্যাকটিস করে থাকো আর কি। এই জন্য আমি এটা লিখলাম না, এটা উজ্জ্ব থাকলো। আচ্ছা, তোমাদের পড়া হচ্ছে আইসিটি পড়বা, চ্যাপ্টার 4, একটু জটিল কিন্তু পারতে হবে। আইসিটি চ্যাপ্টার 4 খুব ভালো মতন এটা শেষ করবা। তারপরে তোমরা পড়বা বিজিএস এর চ্যাপ্টার 4, এই দুইটা। এটা কোনো কিছু মানে পারলে একটু নোট করো, কিন্তু ছোট্ট করে, বেশি না, একদম সিম্পল, যেই নোট করলে তোমাদের জন্য উপকার হবে নোট করবা। নাম্বার 4 হচ্ছে হায়ার ম্যাথ 1 চ্যাপ্টার, তোমরা ম্যাথ করবা, হায়ার ম্যাথের 1 চ্যাপ্টারের ম্যাথ। ঠিক আছে, এখন থেকে নেক্সট মাসে মানে এখন থেকে পুরো ডিসেম্বরের টাইমটুকুতে আমাদের যে আরও 13টা ক্লাস বাকি আছে, 13 অথবা 14, তার মানে এটা 20 নম্বর ক্লাস, আমাদের 34টা ক্লাস হবে, আমি হিসাব করেছি টোটাল। এই অ্যাসাইনমেন্ট চলবে এবং আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা কারা সত্যিকারভাবে অ্যাসাইনমেন্টগুলো করো। ওকে, দিস ইজ দ্য রুলস। পড়া কি থাকবে এগুলা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই চ্যাপ্টারের চিত্রগুলা। ওকে, আল্লাহ হাফেজ।